কবিতাটা শুরু হচ্ছে গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে। আমরা দেখব আলোচ্য কবিতাটি গড়ে উঠেছে বেকার যুবকদের কার্যপ্রণালীকে কেন্দ্র করে। যুবগোষ্ঠীর যে জীবনযাপন সমাজের দৃষ্টিতে তা ছন্নছাড়া বা এলোমেলো। চিত্রের প্রথম দিকে আমরা যে চিত্রকল্প দেখতে পাচ্ছি, অর্থাৎ তোমাদের আগে বললাম যে আমাদের এই কবিতার বিষয়কে 3টি পর্বে ভাগ করেছি, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব। প্রথম পর্বে রয়েছে একটি চিত্রকল্পের ব্যবহার, অর্থাৎ চিত্রকল্প। সেই চিত্রকল্প প্রথমে যা ব্যবহার করেছেন কবি, শেষে দেখা যাচ্ছে একেবারে বিপরীত চিত্রকল্প। কবিতা আলোচনার মধ্য দিয়ে তোমরা বুঝতে পারবে। সেই চিত্রকল্পে দেখা যাচ্ছে প্রথমে যে চিত্রকল্প সেটা বদলে যাচ্ছে বা পাল্টে যাচ্ছে। এই চিত্রকল্প অর্থাৎ এই যে চিত্র, এই চিত্রের পালাবদলের মধ্য দিয়ে সমাজের মানুষের তথা সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন সূচিত হয়েছে। এখানে বেকার ছোকরাদের, যুবকদের ভেতরে যে আন্তরিকতা, প্রীতি, ভালোবাসা, যে সমস্ত মানবিক সদ্গুণগুলো রয়েছে তা ঘোষণা করা হয়েছে। এবারে দেখো, একেবারে কবিতার শুরুর অংশে আসছি। সেখানে দেখো বলেছে যে গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের পেতচ্ছায়া, আঁকাবাঁকা শুকনো কতগুলি কাঠির কঙ্কাল শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া, রুক্ষ রুষ্ট জীর্ণ শীর্ণ, রিক্ত জীর্ণ, লতা নেই, পাতা নেই, ছায়া নেই, ছাল বাকল নেই, নেই কোথাও এক আঁচড় সবুজের প্রতিশ্রুতি, এক বিন্দু সরসের সম্ভাবনা। এখানে একটা গাছের কথা বলা হয়েছে। গাছটা কেমন? আঁকাবাঁকা, শুকনো, কতগুলো কাঠির কঙ্কাল। এইরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে কবির যে অভিযান তা সূচিত হয়েছে। কবিতাটি শুরু হচ্ছে গলির মোড়ে, অর্থাৎ গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের পেতচ্ছায়া। আমাদের প্রথম চিত্রকল্প এখানে রয়েছে আমাদের কবিতার প্রথম পর্বে। সেখানে দেখতে পাচ্ছি যে নীরস, শুকনো, খটখটে একটা গাছ। এই গাছটা কি না, এই গাছটা হচ্ছে যুব সমাজের প্রতি, বেকার যুবকদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি। কীরকম সেটা? সেটা গাছ না গাছের প্রেতচ্ছায়া। প্রথম শব্দ গলি, এখানে দেখো প্রথম শব্দ গলি, প্রথম শব্দটাই হচ্ছে একটু অস্পষ্ট রয়েছে, তোমরা একটু বই তোমাদের প্রত্যেকের কাছে আছে, বুঝে নেবে। প্রথম শব্দ রয়েছে গলি, গলির মধ্যে একটা ব্যঞ্জনা লুকিয়ে আছে। দেখো সেখানেই তোমাদের প্রথমেই বলেছিলাম যে চিত্রকল্প ব্যবহার করা হয়েছে। এখানে যে প্রথম লাইন, কবিতার প্রথম লাইনের যে শব্দ গলি, গলির মধ্যে একটা ব্যঞ্জনা লুকিয়ে রয়েছে। গলি মানে সংকীর্ণতা, কিন্তু এটা ঠিক গলি নয়, গলির মোড়, সংকীর্ণ গলি। কিন্তু সংকীর্ণ গলি কোথায় গিয়ে মিলিত হয়েছে? গলি গিয়ে মিলিত হয়েছে প্রধান সড়ক বা বড় রাস্তায়, অর্থাৎ সংকীর্ণ গলির মোড় অর্থাৎ যেখানে গলিটা মিলিত হয়েছে বড় রাস্তায় গিয়ে। অর্থাৎ গলিটা এখানে গলি সংকীর্ণ, কিন্তু মিলনস্থল যেখানে, অর্থাৎ গলিটা যেখানে মিলিত হয়েছে সেটা কিন্তু প্রশস্ত। আমাদের যে সংকীর্ণ চেতনা, সেই সংকীর্ণ চেতনায় প্রাথমিক অবস্থায় গাছের যে রূপটা দেখতে পাচ্ছি সেটা গাছের প্রেতচ্ছায়া। প্রেতচ্ছায়া কেন বলা হচ্ছে? না, একটা মানব শরীর, তার যাবতীয় সৌন্দর্য, মানব শরীরের যে যাবতীয় সৌন্দর্য তা নির্ভর করছে কোথায়? তার মাংস, পেশি প্রভৃতির ওপর। এই মানুষটা যখন মারা যায়, অর্থাৎ মৃত্যুর পর মানুষের সেই সমস্ত মাংস, পেশি, সেগুলো কি হয়? পচে গলে গিয়ে নষ্ট হয়ে যায় এবং অস্থি বা কঙ্কালটা পড়ে থাকে। তখন সেটা তার সৌন্দর্যকে, মানুষের সৌন্দর্যকে হারিয়ে যায়। অর্থাৎ সেগুলো হারিয়ে যাওয়ার ফলে, অস্থি, পেশি, মাংসপেশি হারিয়ে যাওয়ার ফলে মানুষের শারীরিক যে সৌন্দর্য সেটা হারায়। এখানেও একটা নীরস খটখটে একটা গাছ তার সামগ্রিক লালিত্য বা সৌন্দর্য হারিয়েছে, তাই সে পেতচ্ছায়া। পেতচ্ছায়াটা কেমন?
আঁকাবাঁকা কঙ্কাল, অর্থাৎ গাছটি শুকিয়ে গেছে। কাঠির কঙ্কালের মতো শূন্যের দিকে আকাশের দিকে বিরাজ করে এলোমেলোভাবে। দেখো, আঁকাবাঁকা শূন্যের কতগুলি কাঠির কঙ্কাল শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া অর্থাৎ কি করে, এখানে বিরাজ করে আর শূন্যের দিকে আকাশের দিকে বিরাজ করে। এই যে এলোমেলো, এই এলোমেলো শব্দটার তাৎপর্য রয়েছে এবং এলোমেলো শব্দটির তাৎপর্য বহন করে নামকরণের। অর্থাৎ ডালপালার বিস্তারগুলি দেখো সুশৃঙ্খল না, সেখানে শৃঙ্খলা, যেখানে শৃঙ্খলা থাকে না, অর্থাৎ যেখানে শৃঙ্খলা বিরাজ করে না, সেখানে সৌন্দর্য থাকে না, সৌন্দর্য খুঁজে পাওয়া যায় না। তাই এই কবিতার নামে অর্থাৎ ছন্নছাড়া নামটির মধ্যে ছন্নছাড়ায় এলোমেলোর মধ্য দিয়ে কবিতার বিশেষ ভাবটি ব্যক্ত হয়েছে। তারপরে লাইনে আছে, লতা নেই, পাতা নেই, ছায়া নেই, ছাল বাকল নেই। রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ। লতা নেই, পাতা নেই, ছায়া নেই, ছাল বাকল নেই। তাহলে দেখো, রুক্ষ রুষ্ট অর্থাৎ এখানে রুক্ষ অর্থাৎ যেখানে সরসতা নেই বলে সেটি রুক্ষ। রুষ্ট অর্থাৎ সেখানে প্রাণবন্ততা নেই, প্রাণবন্ততা না থাকায় সেটা রৌদ্র বা রুষ্ট রূপ নিয়েছে, তাই সেটি রুষ্ট। জীর্ণ অর্থাৎ ক্ষয়প্রাপ্ত বা জরাজীর্ণ। তাই বলছি রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ। রিক্ত কেন বলা হয়েছে? লতা পাতা ছাল বাকল না থাকায় রিক্ত অর্থাৎ শূন্য। একটা গাছকে যে উপাদানগুলো তার সৌন্দর্যকে রক্ষা করে, তার সৌন্দর্যকে সূচিত করে, সেই সৌন্দর্যের উপকরণ তার একটাও নেই। যেহেতু লতা পাতা নেই, তাই ছায়া অঞ্চল বিস্তার করতে পারে না, আর যেহেতু ছায়া অঞ্চল বিস্তার করতে পারে না, তাই রাষ্ট্রের কাছে, সমাজের কাছে উপেক্ষিত। লক্ষ্য করবে তোমরা, রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ, লতা নেই, পাতা নেই, ছায়া নেই, ছাল বাকল নেই, নেই কোথাও এক আঁচড় সবুজের প্রতিশ্রুতি, এক বিন্দু সরসের সম্ভাবনা। তাহলে দেখো, এত নেই, এই যে নেই, এতগুলো লক্ষ্য করবে যে এত নেই, এই যে দীর্ঘ তালিকা, নেইয়ের তালিকা, লতা নেই, পাতা নেই, ছায়া নেই, ছাল বাকল নেই, নেই কোথাও এক আঁচড় সবুজের প্রতিশ্রুতি, এক বিন্দু সরসের সম্ভাবনা নেই, অর্থাৎ এত যে নেইয়ের তালিকা, সেই নেই তালিকা লক্ষ্য করবে। এই যুব সমাজের যে কথা বলা হয়েছে, যে যুবকরা, আমরা যে পরবর্তীতে দেখব যে সমস্ত যুবকদের কথা, তারাও সেই নেই রাজ্যের বাসিন্দা। অর্থাৎ এইভাবে এই প্রথম দিকের নেইয়ের সঙ্গে পরবর্তী নেইয়ের একটা সামঞ্জস্য কবি রক্ষা করেছেন। নেই কোথাও এক আঁচড় সবুজের প্রতিশ্রুতি, এক বিন্দু সরসের সম্ভাবনা। অর্থাৎ কোথাও সবুজের প্রতিশ্রুতি নেই, সজীব সবুজ, অর্থাৎ গাছটি যে সজীব এবং সবুজ পরবর্তীতে হয়ে উঠতে পারে, সেই প্রতিশ্রুতি কিন্তু গাছটি দিচ্ছে না। গাছটি একেবারে শুকিয়ে গেছে। কতগুলো কাঠির কঙ্কালসার, অর্থাৎ আকাশের দিকে শূন্যভাবে দেখো, তোমরা গাছের ছবিটাও লক্ষ্য করবে, অর্থাৎ গাছটা একেবারে শুকনো হয়ে গেছে, একদম শুকনো গাছ। অর্থাৎ সেখানে গাছটা যে কোনো দিন সজীব এবং পরবর্তীতে সবুজ হয়ে উঠতে পারে, সেই প্রতিশ্রুতি কিন্তু গাছটি দিচ্ছে না। সেটা তারপরে বলছে এক বিন্দু সরসের সম্ভাবনা, অর্থাৎ সেটা যে পরবর্তীতে বা ভবিষ্যতে কোনো দিনও রসপূর্ণ হয়ে উঠতে পারবে বা ডালপালা বিস্তার করবে বা পত্রপত্রে মুখরিত হবে, সেই সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে না। অর্থাৎ কোনো সম্ভাবনা সেখানে নেই। অর্থাৎ এই পর্যন্ত লতাপাতাহীন, ছালবাকলহীন একটা গাছের প্রতিচ্ছবি কবি তুলে ধরেছেন এই অংশে।